আপনাকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগাস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট জায়গা মতামতের জায়গা হচ্ছে এই অগাস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবে। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে দু একটা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দিওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি, পার করেছি। পোস্টপোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দরার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে বেশ কিছু ধর্মস্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ডগুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছি হাউসের মধ্যে? না, হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার অন্তত নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে, আগামী 5 বছর বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন পজিটিভ, একটু ছোট করুন। বিরোধী শেষ করবো। বিরোধী হলেও স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম মেনটেন করে দেবেন। তো স্যার সেই জায়গাগুলো লাইভ যেটা আছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, বহুদলীয় যে গণতন্ত্র আছে সেটার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের মতো ছোট্ট যারা বিরোধী আছি তাদেরকে পরিসর দেবেন। ধন্যবাদ স্যার। বিধানসভার প্রথম দিনেই আইএসএফ নেতা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দারুণ বক্তব্য রেখেছেন, মানে খুবই বোঝার মতো, শোনার মতো। তো আমি এই ভিডিওটা 2-4 বার দেখলাম। দেখার পরে আমার মনে হলো যে না, আমার চ্যানেলে কেএস বাংলা টাইমসে যত দর্শক আছেন আপনাদেরও এই বক্তব্যগুলি, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্যগুলি শোনা দরকার।
যার জন্যই আমি আপনাদের শোনানোর জন্য এই প্রতিবেদনটি বানালাম। তো আপনারা দেখলেন যে নওশাদ সিদ্দিকী যখন বক্তব্য দিচ্ছেন বিধানসভায়, ওনার বক্তব্য শুনে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও কিন্তু সন্তোষ প্রকাশ করছেন এবং হাত দিয়ে টেবিলও চাপড়ালেন, আপনারা দেখলেন। তবে বিরোধী কিন্তু এই ধরনেরই হওয়া উচিত। যদিও আমরা জানি এবং আমরা সকলেই যারা সোশ্যাল মিডিয়ায় আছি, আমরা অনেকেই, বিশেষ করে আমিও বলেছিলাম যে 294 জন বিধায়কের মধ্যে নওশাদ সিদ্দিকী অন্যতম, সকলের জনপ্রিয় হয়ে উঠেছেন উনি। ওনার নীতি, আদর্শ, কথাবার্তা, এই কারণগুলি কিন্তু। তো এটা তৃণমূল জামানায় ছিল, এখন হচ্ছে বিজেপি সরকার, এবং এই সময়ও নতুন সরকার গঠন হলো, বিধানসভা চালু হলো, এবং প্রথম দিনেই বিধানসভায় নওশাদ সিদ্দিকী কিন্তু উনি ওনার বক্তব্য দিয়ে, এটা তো ক্লিয়ার যে ছবি আমরা দেখলাম বিধানসভার, যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও সন্তোষ প্রকাশ করছেন, দেখেই বোঝা যাচ্ছে, এবং হাত দিয়ে টেবিল চাপড়ালেন। তার মানে ওনার মনেও কোথাও না কোথাও নওশাদ সিদ্দিকী জায়গা করে নিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে। তো আপনারা শুনলেন যে নওশাদ সিদ্দিকী মহাশয় বলল যে 2021-এ জেতার পরে তিনি যখন রাজনীতিতে আসেন, 2021-এ যখন তিনি ভাঙড়ে জিতেছিলেন, প্রথম বিধায়ক হয়েছিলেন, ওনার বিধায়ক হওয়ার 6 মাস ওনার মনে হয়েছিল যে উনি ওই পদ থেকে ইস্তফা দিয়ে দিবেন। কারণ ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসায় ভাঙড়ে এত মানুষজন, আইএসএফের বিশেষ করে, তাদেরকে ধরা হচ্ছিল, মারধর করা হচ্ছিল এবং মেরে ফেলা হচ্ছিল। তো এটা দেখে উনি ভাবছিলেন যে উনি ওনার পদ থেকেও ইস্তফা দিয়ে দেবেন। যদি ইস্তফা দিয়ে দেন তাহলে হয়তো এটা সন্ত্রাসটা কমবে, এই মারপিটটা কমবে। এই বক্তব্য দিয়েই তিনি বললেন যে এবার যে 2026-এর ভোট হলো, বিধানসভা ভোট, এবং বিধানসভা ভোট পরবর্তী যে হিংসা, দু একটা জায়গায় কিছু সামান্য হলেও তেমন কিছু হয়নি, এর জন্য কিন্তু তিনি ধন্যবাদ জানালেন। এবং ওনার যে অভিযোগগুলি ছিল যে উনি অনেক সময় নানা রকম দপ্তরে, এমনকি মুখ্যমন্ত্রীকেও চিঠি করে কোনো সদুত্তর পাননি, কোনো রকম রেসপন্স পাননি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার নতুন মুখ্যমন্ত্রী, তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি বিরোধীদের মানে যথাযথ সম্মান দেবেন এবং তাদের যে যারা বিধানসভায় যে তথ্যগুলি তুলে ধরবেন সেগুলি খতিয়ে দেখে তার কিছুটা হলো কাজ তিনি করবেন, অল্প হলো কাজ তিনি করবেন, এটা বলেছেন। এবং তিনি কোনো চিঠিপত্র বা ওরা যদি কোনো অভিযোগ করে তার কিন্তু সদুত্তর তিনি দেবেন, জবাব দেবেন, যেটা আগের মুখ্যমন্ত্রী কিন্তু দেননি। আগের মুখ্যমন্ত্রী কোনো রকম বিরোধীদের কোনো রকম প্রশ্নের উত্তর তো দেওয়ার দূরের কথা, এই যে বিধানসভায় বলতেও দেওয়া হতো না। নওশাদ সিদ্দিকী বললেন যে এখন যেমন করে বলতে দেওয়া হচ্ছে বা আমরা বলছি, যদিও সেটা প্রথম দিন ছিল, তো এরকম করে আগে বলতে দেওয়া হয়নি। বিরোধী বলছেন, তারপরে চিল্লাহাল্লা, চেঁচামেচি। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই বিধানসভায় আমরাও জানলাম এবং নওশাদ সিদ্দিকীও সেই তথ্য তুলে ধরলেন, এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি সেই ব্যবস্থাও সেখানে চালু করলেন। কি? লাইভ স্ট্রিম। আগে কিন্তু বিধানসভায় আমাদের সাধারণ জনগণের ভোটে জেতা জনপ্রতিনিধিরা বা বিধায়করা এই বিধানসভায় গিয়ে সাধারণ জনগণের জন্য কি বলছেন, জনগণের হয়ে জনগণের উদ্দেশ্যে কি বলছেন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কি বক্তব্য দিচ্ছেন, বা জনসাধারণের জন্য নতুন করে কি আইন তৈরি করছেন, সেটা কিন্তু বাংলার জনগণ তারা বুঝতে পারতো না, জানতেও পারতেন না। কেন? কারণ বিধানসভায় কোনো রকম লাইভ স্ট্রিম কিন্তু হতো না। মমতা ব্যানার্জি যিনি বলে এসেছেন মা মাটি মানুষের সরকার, সাধারণ জনগণের সরকার, তিনি কিন্তু সাধারণ জনগণকে এটা দেখার বা বোঝার কোনো রাস্তাই তৈরি করে দেননি। সোজা কথা, বিধানসভায় লাইভ স্ট্রিমটা তিনি চালু করেননি, যে সাধারণ জনগণ যে ভোট দিলেন তাদের হয়ে জনপ্রতিনিধিরা কি বলছে তাদের জন্য।
সেটাও আমরা জানি, সেটা তো মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন। আর আমরাও জানি যে সবই ল্যাম্প পোস্ট, শুধু মমতা ব্যানার্জি ছিলেন পোস্ট। তো উনি তো বলবেন, ওটাই শুনতে হবে। তো বিধানসভার বাকিদের কথা তো শোনার দরকার ছিল না। তো এর জন্যও কিন্তু এই যে লাইভ স্ট্রিম চালু হয়েছে, এর জন্যও কিন্তু নওশাদ সিদ্দিকী ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে। এবং মুখ্যমন্ত্রী খুব মনোযোগ সহকারে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে এই বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য যে পুরো মনোযোগ সহকারে শুনলেন এবং সন্তোষও প্রকাশ করছেন। এটা কিন্তু এই ভিডিওটিতে মাঝে মাঝে যে মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছে, আপনারা দেখলেই বুঝে যাবেন যে তিনি পুরোপুরি সন্তোষ প্রকাশ করছেন। আর উনি যে ওনার বক্তব্যগুলি মনোযোগ দিয়ে শুনছেন, এটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি এই নওশাদ সিদ্দিকীর বক্তব্য, বিধানসভার প্রথম দিনের যে বক্তব্য, সেটা আমি আপনাদের এই কারণগুলির জন্যই কিন্তু শোনালাম এবং আপনারা শুনলেন। আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি 2-3 দিন পরে হয়তো এই ভিডিও দিলাম, কারণটা এটাই যে আমি 2-3 দিনে খুব ব্যস্ত ছিলাম এবং আমি আজকে হঠাৎ সকালবেলা এবং রাত্রিবেলাও এই ভিডিওটা দেখি। দেখার পরে আমার মনে হলো যে না, কেএস বাংলা টাইমসের যারা শ্রোতা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত শোনেন, তাদেরকেও এই নওশাদ সিদ্দিকীর বক্তব্য, বিধানসভায় যে বক্তব্য দিয়েছেন, মূল্যবান বক্তব্য এবং খুবই দারুণ বক্তব্য, এই বক্তব্যটা আপনাদেরও শোনা দরকার, যার জন্য শোনালাম। নওশাদ সিদ্দিকী মহাশয় যে বক্তব্য শেষ করার সময় বললেন যে গণতন্ত্রে যে বিরোধীদের মর্যাদা দেওয়ার কথা আছে, সেই পূর্ণ মর্যাদা দেবেন, এবং এই বলেই তিনি তার বক্তব্য শেষ করলেন। কিন্তু আপনারা নওশাদ সিদ্দিকীর এই বিধানসভায় আরেকটি বক্তব্য শুনলেন যে লাইভ স্ট্রিম চলার জন্য, চালু করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি ধন্যবাদ জানালেন এবং তার সাথে সাথে যে তথ্য তুলে ধরলেন যে আমাদেরকে জনসাধারণ নির্বাচিত করে, জনগণের জনপ্রতিনিধি তৈরি করে যে এই বিধানসভায় পাঠাচ্ছেন, তাদের জন্য আমরা কি বলছি, তাদের জন্য আমরা কি আইন তৈরি করছি, এবং আমরা এখানে এসেছি বলে, আমরা মাসের শেষে বিধায়ক হয়েছি বলে, আমাদেরকে জনপ্রতিনিধি নির্বাচন করেছে বলে আমরা মাসের শেষে 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। ভাবুন, এটা কিন্তু একটা ভাবার বিষয়। এতদিন মমতা ব্যানার্জি বলেছিলেন এই বিধানসভা ভোটের সময়, মানে প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং শুধু ল্যাম্পপোস্টের মতো, আর উনি বলে বেড়াচ্ছেন যে 294টা জায়গায় আমিই প্রার্থী, আমাকে ভোট দিন, কারণ সরকারটা আমার নেতৃত্বে হবে। কিন্তু বিধায়কের অনেক কাজ থাকে, যদি আপনার নেতৃত্বে হয় তাহলে বিধানসভা এরিয়ায় একজন বিধায়ক খাড়া করছেন কেন ল্যাম্পপোস্টের মতো করে? কারণ মাস গেলে সে তো মাসের শেষে 1,21,000 টাকা নিয়ে বাড়ি গেছে বা যাচ্ছে। আর এই সরকার বদল হতেই এখন আমরা দেখছি সেই বিধায়কদের ব্যক্তিগত সম্পত্তি আর বাড়িঘর এখন আলিশান, কেউ গুফা বানিয়ে রেখেছেন, কেউ আন্ডারগ্রাউন্ড বানিয়ে রেখেছেন, কেউ মানে বিশাল বড় সুইমিং পুলের সাথে ট্যুরিস্ট লজ বানিয়ে রেখেছেন। তো এটা তো আমরা দেখছি। তো মাসের শেষে 1,21,000 টাকা নিয়ে যাচ্ছেন, এবং এই বিধায়কদের কি ওই চুরি দুর্নীতি করার জন্য রেখেছেন যে আপনাকে দেখে এই বিধায়কদের ভোট দেবে? তো মেন কথা হচ্ছে যে একজন বিধায়ককে আমরা যখন ভোট দিয়ে আবার বিধায়ক বানাই একজন ক্যান্ডিডেটকে, তো সে কিন্তু মাসের শেষে 1,21,000 টাকা নিয়ে বাড়ি যায়। এবং এটা শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড়ের বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নয়, আমাদের পশ্চিমবাংলায় যে 294 জন বিধায়ক আছেন, এই 294 জন বিধায়কই কিন্তু মাসের শেষে 1,21,000 টাকা করে বাড়ি নিয়ে চলে যায়। এবং এই টাকা হচ্ছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এরা এই টাকা পাচ্ছেন। তো কাজেই এই লাইভ স্ট্রিম চালু করেছেন মুখ্যমন্ত্রী, যার জন্য উনি ধন্যবাদ জানালেন, এবং আমরাও সাধারণ জনগণের পক্ষ থেকে আমিও ধন্যবাদ জানাবো যে আমরা যে জনপ্রতিনিধিদের ভোট দিয়ে বিধায়ক বানিয়েছি, জনপ্রতিনিধি বানিয়েছি, তারা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য সেই আইনসভায় গিয়ে, সেই বিধানসভায় গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জন্য যাতে মানুষ ভালোভাবে চলতে পারে তার জন্য কি আইন তৈরি করছেন, সেগুলো সাধারণ মানুষ এখন দেখতে পারবে এই বিধানসভায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। এতদিন আমরা দেখেছি সংসদ ভবনে, পার্লামেন্টে যেটা হয় সেগুলি দেখেছি, এবং সেগুলি দেখে
কিছুটা তো যারা সজাগ জনগণ তাদের তো আইডিয়া এসে গেছে। ওই যে কল্যাণ ব্যানার্জি, তিনি একজন সাংসদ, কি বলছেন এই বিধানসভা ভোটের আগে, সেটাও আমি ভিডিও দিয়েছিলাম, কি চু কিট 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 বলছেন। আমি সেটা দেখিয়ে বলেছিলাম যে একজন সাংসদ, তিনি জনতার ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি সংসদ ভবনে গিয়েছেন, তিনি কি এই চু কিটকিট করার জন্য গিয়েছেন? এজন্য কি সাধারণ জনগণ পাঠিয়েছেন এই অঙ্গিভঙ্গি করার জন্যে? অনেক বাংলার আমরা সাংসদকে দেখেছি সেখানে গিয়ে চুরুট গাঁজা খাচ্ছেন। সরি, গাঁজা তো না, এটা ভুল হলো হয়তো, কিন্তু কী ধরনের একটা সিগারেট থাকে সেটা খাচ্ছেন সেখানে, আমরা সেটা প্রকাশ্যে ভিডিও দেখেছি। তো এই সমস্ত কর্মকাণ্ড করার জন্যই কি তাদেরকে পাঠানো হয়েছে? আর বিধানসভায় তো লাইভ স্ট্রিম হয়নি, এবং যে সরকারটা 15 বছর ধরে এত চুরি এত দুর্নীতি করলো, যার মূল সুপ্রিমো হচ্ছেন মমতা ব্যানার্জি, তো সেখানে বাকিরা কি করতে গেছেন এবার ভাবুন। বাকিরা কি করতে গেছেন এবার ভাবুন। এবং আরেকজন বলবো আমি, তিনি সাংসদ, সবারই পরিচিত দেব, যিনি ভোট প্রচার করতে এসে সাধারণ জনগণকে আমরা দেখেছি, অনেক যুবক যুবতী তারা ওর জন্য পাগল মরিয়া হয়ে গেছেন। এই সাংসদ দেবের সংসদ ভবনের অ্যাটেন্ডেন্স কত আপনারা জানেন তো? তাহলে ভাবুন, মানে জানি না এরকম অবস্থা, সংসদ ভবনে তিনি যান না, এরকমটাই বলা যেতে পারে। তো এদেরকে আমরা জনগণের জনপ্রতিনিধি করেছি, এমপি করেছি, করে পাঠিয়েছিলাম তৃণমূল জামানায়, এবং এখনও কিন্তু সাংসদ আছেন এই দেব। এখনও তিনি মাস গেলে 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন, এবং আমরা জনপ্রতিনিধি তৈরি করেছি বলে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কী করে বেড়াচ্ছেন? শুটিং করে বেড়াচ্ছেন। জানি না সাংসদ হওয়ার পরেও তারা শুটিং কীভাবে করতে পারেন। তো এই তো ছিল তৃণমূল কালচার, কিন্তু এই বিজেপি সরকার আসাতে এখন মানে বিধানসভাতেও লাইভ স্ট্রিম চালু হলো। তো এর জন্য আমিও আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং আপনাদের যেটা আজকে আমার মূল ছিল যে এই নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনানো, তিনি পূর্ণ সুযোগ পেয়েছেন প্রথম দিনেই বিধানসভায় বলার, এবং তিনি কি সুন্দর করে বলেছেন, দারুণ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আপনাদেরকে আমি শোনালাম, এবং এই বক্তব্য আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।